সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমার রসায়নের এক সেট মডেল টেস্ট নিয়ে। তোমাদের পুরো বইয়ের উপর এই মডেল টেস্টটা। সুতরাং এই মডেল টেস্টের প্রবলেম সমাধান করলে আমি বিস্তারিত সমাধান করে দেবো ইনশাআল্লাহ, যাতে তোমরা এটা সমাধান করলে অনেক উপকৃত হতে পারো। আধুনিক রসায়নের জনক বলা হয় কোন বিজ্ঞানীকে? এক কথায় উত্তর হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভোসিয়ে। তোমাদের প্রথম অধ্যায়ে এটা দেওয়া আছে, ঠিক আছে? প্রথম অধ্যায়ে মনে হয় ২ না ৩ নাম্বার পেজে এই উত্তরটা দেওয়া আছে। এর পরের প্রশ্ন হচ্ছে সাবানের সংকেত কোনটি? ঠিক আছে? সাবানের সংকেত কোনটি? তো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে এই প্রশ্নটা। এটা হচ্ছে খ নাম্বার C16H33COOK। এই কে বলতে এখানে পটাশিয়ামকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? সো এটার উত্তর হচ্ছে খ হবে। এরপরের প্রশ্ন, জীব রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ, অবশ্যই জীবের জন্মবৃদ্ধি আর জীবের খাদ্য সঞ্চয়। এর খুবই সহজ প্রশ্ন ছিল, তিনটেই আসলে উত্তর এটা। ফুলের সুগন্ধ ছড়ায় কোন প্রক্রিয়ায়? দেখো, এই ছড়ানোর বিষয়টা ফুল বলো, তারপরে যে কোনো রকম ফ্রেগনেন্স হোক, তারপরে এই যে ময়লার গন্ধ, সে যেটাই হোক, এগুলো সবই ছড়ায়, বা আতরের গন্ধ, এগুলো সবই হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে যায়, ঠিক আছে? ব্যাপন। আর নিঃসরণের ব্যাপারটা একটু ডিফারেন্ট। নিঃসরণের ক্ষেত্রে যেটা হয় যে অনেক চাপে কিছু একটা থাকে, অনেক চাপে, এবং সেখান থেকে সেই চাপটা রিলিজ হয়ে সে কম চাপে চলে যায়। কম চাপে কিভাবে রিলিজ হয়? সরু ছিদ্র তৈরি করে সে রিলিজ হয়। সরু ছিদ্র তৈরি করে সে রিলিজ হয়। এটা হচ্ছে নিঃসরণের ব্যাপার। ধরো যে একটা পানির পাইপ আছে, সে পানির পাইপের ভিতরে পানি আছে, প্রচণ্ড চাপে আছে, ঠিক আছে? পানি। সো এই যে কোনো একটা জায়গায়, ধরো এই জায়গায় একটা ছিদ্র তৈরি হলো, এই ছিদ্র দিয়ে ফট করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে এদিক দিয়ে, ঠিক আছে? সো এখানে প্রচণ্ড প্রেশার আর এখানে প্রেশার কম, তাই এই যে বের হওয়ার প্রক্রিয়াটা, এটাই হচ্ছে নিঃসরণ। তার মানে ফুলের সুগন্ধের সাথে তো এটা কোনো সম্পর্ক নাই। ফুলের সুগন্ধ হচ্ছে ব্যাপন। আর অবিশ্রবণের ব্যাপারটা আরেকটু ডিফারেন্ট। অবিশ্রবণ হচ্ছে তোমার ঘনত্বের সাথে রিলেটেড, ঠিক আছে? সো এটা যেমন তোমার চাপের সাথে রিলেটেড, অবিশ্রবণ হচ্ছে ঘনত্বের সাথে রিলেটেড। এর পরেরটা হচ্ছে তোমাকে একটা প্রশ্ন দিচ্ছে, যেখানে কিছু পার্টিকেল ধরো অনেক কাছাকাছি আছে, এখানে একটু দূরে, এখানে আরও দূরে। কারণ কি? তাপ দিলে পার্টিকেলগুলো দূরে চলে যাবে, তাপ দিলে অণুগুলো আরও দূরে চলে যাবে। ১ নং অবস্থা থেকে ৩ নং অবস্থা প্রাপ্ত হতে হলে, মানে তাও আবার সরাসরি, দেখো ১ হচ্ছে কঠিন অবস্থা, ৩ হচ্ছে গ্যাসীয় অবস্থা। তাহলে কঠিন থেকে যদি সরাসরি তুমি গ্যাস চাও, তাহলে সেই প্রক্রিয়াকে তুমি উদ্যোপাতন বলবা, ঠিক আছে? এটা তুমি নিশ্চয়ই জানো যে কঠিন থেকে যদি আমরা সরাসরি গ্যাস চাই, তাহলে সেটাকে আমরা বলি উদ্ধপাতন। হ্যাঁ, এরপরে দেখো, চিত্র থেকে কি লক্ষণীয়? যে ৩ নং অবস্থায় আন্তঃকণা আকর্ষণ শক্তি কম। ঘটনা তো সত্য। এখানে আন্তঃকণা, একটা কণার সাথে আরেকটা কণার যে আকর্ষণ শক্তি, সেটা অনেক কম দেখেই দেখো তাদের মাঝখানে দূরত্বটা অনেক বেশি। সো প্রথম অপশনটা ঠিক আছে। তারপরে বলছে ২ নং অবস্থায় নির্দিষ্ট আয়তন আছে। হ্যাঁ, এটাও সত্য। কারণ এটা হচ্ছে তরলে নির্দিষ্ট আয়তন থাকে, কিন্তু নির্দিষ্ট আকার থাকে না। যখন যেই পাত্রে রাখবা সেই পাত্রের আকার হয়ে যায়। সো ২ নাম্বার অপশনটাও সত্য। কিন্তু তোমাকে ৩ নাম্বারে বলছে কি? ৩ নাম্বারে বলে দিচ্ছে যে ১ নং অবস্থায় নির্দিষ্ট আকৃতি থাকে না। এটা তো সত্য না মাই ডিয়ার স্টুডেন্টস। কঠিন পদার্থের নির্দিষ্ট আকারও থাকে, নির্দিষ্ট আকৃতিও থাকে। আকৃতি মানে ইংলিশে আমরা বলি শেপ, ঠিক আছে? সো এটা সত্য না। তাহলে ১ আর ২ সত্য। তার মানে অপশন ক হবে উত্তর। আমাদের ৬ এর উত্তর হবে হচ্ছে ক। ওকে? পরমাণুর কেন্দ্রের বাহিরে কোন কণা অবস্থিত? খুবই অবভিয়াস, ইলেকট্রন কিন্তু পরমাণুর কেন্দ্রে থাকে না। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন। আর পজিট্রনের সাথে পরমাণুর সম্পর্ক নাই। পজিট্রন হচ্ছে ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, ঠিক আছে? তাহলে উত্তর কিন্তু এখানে হচ্ছে ঘ হবে। পরমাণুর কেন্দ্রের বাহিরে মানে কক্ষপথে থাকে হচ্ছে তোমার ইলেকট্রন। তাহলে ৭ উত্তর হবে ঘ। ওকে? এরপরে ৮ নাম্বার প্রশ্নের উত্তর, যে বোর পরমাণু মডেল অনুসারে কোনটির বর্ণালী ব্যাখ্যা করা যায়? দেখো, বোর মডেলে বলছে যে একটা ইলেকট্রন যদি থাকে, সেটাকে বোর মডেল ভালোভাবে ব্যাখ্যা করতে পারে।
একটা ইলেকট্রনের বর্ণালী ব্যাখ্যা করতে পারে। একের বেশি যদি ইলেকট্রন থাকে সে আর ব্যাখ্যা করতে পারে না। এখন বলো তো দেখি হিলিয়ামে ইলেকট্রন কয়টা থাকে? হিলিয়ামে ইলেকট্রন থাকে 2টা, তাই এটাকে এক্সপ্লেন করতে পারে না। লিথিয়াম আচ্ছা, এই লিথিয়ামে কয়টা থাকে? লিথিয়ামে থাকে 3টা। আমরা জানি লিথিয়ামে প্রোটন 3টা, ইলেকট্রনও 3টা, সো লিথিয়ামকেও ব্যাখ্যা করতে পারে না। লিথিয়াম প্লাসে কয়টা? লিথিয়াম প্লাস মানে কি জানো? প্লাস মানে হচ্ছে লিথিয়ামে এমনি ইলেকট্রন 3টা, প্লাস মানে একটা ইলেকট্রন গায়েব। তাহলে এখন এর ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে। তো 2টা ইলেকট্রনকে ব্যাখ্যা করা সম্ভব? সম্ভব না। তাহলে এটাও সম্ভব না, এটাও সম্ভব না, এটাও সম্ভব না, শুধুমাত্র এটা সম্ভব। কেন এটা সম্ভব? কারণ হিলিয়ামে ইলেকট্রন আছে 2টা, ঠিক আছে? 2টা ইলেকট্রন আছে, তার মধ্যে একটা চলে গেছে, তাই আর একটা থাকে। তাহলে এটা হচ্ছে হিলিয়াম প্লাস। হিলিয়াম প্লাসে একটা মাত্র ইলেকট্রন, সেজন্য হিলিয়াম প্লাসটাকে ব্যাখ্যা করতে পারে। এরপরে আমাদেরকে বলে দিছে যে পর্যায় সারণীর কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক? পর্যায় সারণীর কোন গ্রুপে মৌল সংখ্যা সর্বাধিক? তো এটা তুমি হচ্ছে মুখস্থ রাখবা। উত্তর হচ্ছে তোমার গ্রুপ 3। গ্রুপ 3-এর সর্বাধিক মৌল সংখ্যা আছে, একটু পর্যায় সারণী চেক করলে বুঝে যাবা। এরপরে তোমাকে বলছে যে এই ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মৌলটির অবস্থান কোন গ্রুপে? দেখো এখানে ইলেকট্রন আছে 2, 2, 4, 4 আর 2 হচ্ছে 6, মানে সরি 6, 4 আর 6 হচ্ছে তোমার 10। তাহলে এখানে 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 হচ্ছে 18। 18টা ইলেকট্রন থাকে হচ্ছে তোমার হিলিয়াম নিয়ন আর্গন, তাই না? আর্গনের না 18টা? হ্যাঁ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষে আসছে এখানে 8টা। আর আমরা জানি যে এই পিতে যদি তোমার যদি এস আর পি মিলে যদি হয় 8টা, তার সাথে আরও 10 যোগ করতে হয়, তাহলে হয় 18, তার মানে এটা 18 নম্বর গ্রুপে অবস্থিত। কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে? হ্যাঁ, একের বেশি যোজনী, বা আমরা এটাকে বলি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে হচ্ছে ফসফরাস, কারণ ফসফরাসের যোজনী 3ও হতে পারে, 5ও হতে পারে। কিন্তু এই বান্দার যোজনী 2, এই বান্দার যোজনী 1, আর এই বান্দার যোজনী হচ্ছে 1। নিচের কোন অণুতে মুক্তজোড় ইলেকট্রন বেশি? তো এটার উত্তর হচ্ছে ক্লোরিন। এটা আসলে খুবই সহজ চিন্তা করা, কিন্তু যদিও একটা স্টুডেন্টের জন্য শুরুতে এটা কঠিন মনে হতে পারে। আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 7টা, ঠিক আছে? আমরা সেই 7টা ইলেকট্রন আঁকি, চলো। এখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, আর এখানে একটা 7টা। এরকম ক্লোরিন আছে 2টা, হ্যাঁ, একটা তো না, 2টা ক্লোরিন এরকম। লেটস সে আমরা এই কালিটা নিয়ে আরও একটা ক্লোরিন আমরা আঁকি। এরকম ক্লোরিন 2টা। ক্লোরিনের যে অণু, সেই অণুতে এরকম 2টা ক্লোরিন থাকে। সো আমরা এখানে আরও একটা ক্লোরিন নিতেছি। এই ক্লোরিনের ভিতরেও আমার ইলেকট্রন আছে 7টা। এটা আমরা ক্রস দিয়ে দেখাই, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এইখানে একটা 7টা। এই 2টা ইলেকট্রন একজনের সাথে আরেকজন শেয়ার করে টোটাল 8টা বানায়। তাহলে আমাদের এই ক্লোরিনটা ফিল করবে যে ওর কাছে 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা ইলেকট্রন আছে। আবার এই ক্লোরিনটা ফিল করবে ওর কাছে 2টা, 4টা, 6টা, 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে? কিন্তু তোমরা একটু খেয়াল করো, এখানে বন্ধন জোড়া ইলেকট্রন হচ্ছে মাত্র একটা। দেখো, এক জোড়া ইলেকট্রন শুধু বন্ধনে আছে, আর এই ইলেকট্রনটা মুক্ত অবস্থায় আছে। এখানে 1 জোড়া, এখানে 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া ইলেকট্রন মুক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে শুধুমাত্র। আর বন্ধন জোড় মাত্র 1 জোড়া। আর ক্লোরিন ছাড়া অক্সিজেন, হাইড্রোজেন বা নাইট্রোজেনের ক্ষেত্রেও তোমরা একই রকমভাবে বের করতে পারো। আমি যদি তোমাদেরকে একটু হাইড্রোজেনেরটা দেখাই, তাহলে তোমরা হয়তো ভালো বুঝতে পারবা। হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন থাকেই একটা। এরকম আমাদের হাইড্রোজেন আছে 2টা। আমরা 2টা হাইড্রোজেন নিব। এই 2টা হাইড্রোজেনের 2টা ইলেকট্রন পরস্পরের সাথে বন্ধন করে ফেলছে। দেখো, এখানে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে একটা, কিন্তু এখানে কোনো প্রকার মুক্তজোড় ইলেকট্রনই নাই। কোনো প্রকার মুক্তজোড় ইলেকট্রন, কোথাও কি আর কোনো ইলেকট্রন দেখতে পাচ্ছ? নাই। সো আচ্ছা, যদি আমি তোমাকে অক্সিজেন বলি, তাহলে হয়তো তুমি আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো, একটা অক্সিজেনের তোমার শেষে ইলেকট্রন থাকে হচ্ছে 6টা, ঠিক আছে? 6টা। তাহলে এখানে 1টা, 2টা, 3টা, 4টা, তোমার 5টা, 6টা। এর সাথে আমার আরও আচ্ছা, আমরা একটা কাজ করি, এই দুটো ইলেকট্রনকে একটু আলাদা করে লিখি।
একটু দূরে লিখি, হ্যাঁ, এরকম দুইটা অক্সিজেন, একটা না দুইটা অক্সিজেন এরকম, এবং এই দুইটা অক্সিজেনের আমাদের ওই অক্সিজেনটারও টোটাল থাকবে হচ্ছে ছয়টা, টোটাল ছয়টা। সো আমরা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এখানে একটা পাঁচটা, এখানে একটা ছয়টা দিলাম। তাহলে প্রত্যেকটা ইলেকট্রন দেখো, সরি, প্রত্যেকটা অক্সিজেন, এই অক্সিজেনটা মনে করবে যে আমার আছে দুইটা, দুইটা চারটা, পাঁচটা ছয়টা, সাতটা আটটা। আর এখানে থাকা অক্সিজেন ও মনে করবে যে আমার আছে দুইটা, চারটা, এখানে দুইটা ছয়টা, এখানে দুইটা আটটা। তাহলে একটু খেয়াল করো, এখানে এই অক্সিজেনের তোমার বন্ধন জোড় হচ্ছে একটা, দুইটা, 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 এই অণু, অক্সিজেনের যে অণু, সেখানে বন্ধন জোড় এক জোড়া, দুই জোড়া। কিন্তু মুক্তজোড় এখানে দেখো এক জোড়া মুক্তজোড়, দুই জোড়া মুক্তজোড়, তিন জোড়া মুক্তজোড়, চার জোড়া মুক্তজোড়। তাহলে আমরা দেখতে পেলাম যে ক্লোরিনে কিন্তু ছয় জোড়া মুক্তজোড় আছে, সেখানে আমাদের অক্সিজেনের চার জোড়া, আর হাইড্রোজেনের বেলায় সেটা হচ্ছে কোনো প্রকার মুক্তজোড় ইলেকট্রনই নেই। একইভাবে তুমি চাইলে নাইট্রোজেনটাও বের করে দেখাতে পারো। সো উত্তর কিন্তু ক্লোরিন। আশা করি বুঝতে পারছো, আমি অনেক ডিটেলস এক্সপ্লেন করছি এটা। এর পরের প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণু সংখ্যা কতটি? এটার উত্তর হচ্ছে 13টি, কিন্তু তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে 13টি হয় এটা। ঠিক আছে, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। ক্যালসিয়াম ফসফেট, দেখো ক্যালসিয়াম আর ফসফেট হচ্ছে PO4। ক্যালসিয়ামের যোজনী, আচ্ছা এই কালারটা বোঝা যাচ্ছে না, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 আর ফসফেটের হচ্ছে 3। ফসফেটের 3 আসবে ক্যালসিয়ামের কাছে, ক্যালসিয়ামের আপনার 2 যাবে ফসফেটের কাছে। এবার দেখেন এখানে ক্যালসিয়াম আছে কয়টা? 3টা। তাহলে এখানে আমাদের ক্যালসিয়াম আছে হচ্ছে 3টা, আর এখানে দেখেন ফসফরাস আছে একটা, অক্সিজেন আছে 4টা, টোটাল 4 আর একে হয় 5, 5-এর সাথে 2 দিয়ে গুণ করলে হয় 10, তাহলে 10-এর সাথে 3 যোগ করলে হয় হচ্ছে 13। তাহলে এখানে মোট পরমাণুর সংখ্যা হচ্ছে 13টি। উত্তর হচ্ছে গ হবে। একটি যৌগে তোমার নাইট্রোজেন দেওয়া আছে 36.8% আর অক্সিজেন এত পার্সেন্ট, স্থূল সংকেত কি? তো স্থূল সংকেত যদি বের করতে চাও, তুমি নাইট্রোজেনের 36.8%কে তুমি নাইট্রোজেনের পারমাণবিক ভর দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করো। আর অক্সিজেনের বেলায়ও অক্সিজেনের 63.2কে সেটার পারমাণবিক ভর দিয়ে ভাগ করো। তো প্রথম ভাগ থেকে আমরা অ্যান্সার পেলাম 3.067, আর পরবর্তী যে ভাগ সেখান থেকে আমরা পাচ্ছি সেখান থেকে আমরা পাচ্ছি। তো আমি ভাগগুলো আবার একটু নিজের মতো করে করছিলাম। সো দেখো প্রথম ভাগটা পাইছি আমরা, অ্যান্সার হচ্ছে এটা, পরের ভাগটা থেকে আমরা অ্যান্সার পাইছি এটা। তো এই অবস্থায় আমাদের যেটা আবার নেক্সট যে দায়িত্ব সেটা হচ্ছে আমরা যেন এটাকেও আবার ভাগ করি। এটাকে যদি ভাগ করতে চাও, এটাকে এই 3.067 দিয়ে ভাগ করতে হবে। কেন? কারণ এই দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে ছোট সেটা দিয়ে ভাগ করতে হয়। যেহেতু এই সংখ্যাটাই সবচেয়ে ছোট, তাই 3.067কে 3.067 দিয়েই ভাগ করতে হবে। আর ভাগ করলে এক্ষেত্রে অ্যান্সার তুমি পাবা হচ্ছে 1, এক্ষেত্রে পাবা হচ্ছে 1। আর এটাকে যদি তুমি 3.067 দিয়ে ভাগ করো, আমি ক্যালকুলেটার হিসাব করে দেখলাম অ্যান্সারটা হয় 1.28 টাইপ কিছু একটা। দাঁড়াও আমি আবার একটু করে দেখি এই অ্যান্সারটা কত হয়। ঠিক আছে, সো এই অ্যান্সারটা হয় 1.28, মানে তুমি অ্যাপ্রক্সিমেটলি 1.29ই বলতে পারো এটাকে। তাহলে 1.29 এটা। তো সো ফার আমরা ঠিকঠাক করছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে একটা ভগ্নাংশ সংখ্যা আসে। সো আমার মনে হয় এটার সঠিক উত্তরটা আসলে দেয়া নাই, কারণ তোমরা যদি একটু খেয়াল করো, দেখো আমরা স্থূল সংকেত বের করার জন্য জানি এখন নাইট্রোজেন লিখতে হবে আর অক্সিজেন লিখতে হবে, আর নাইট্রোজেন হচ্ছে 1 আর অক্সিজেন কিন্তু 1.29, এটা একটা সমস্যা, ভগ্নাংশ কিন্তু এটা। সো 1.29কে এমন কিছু দিয়ে কি গুণ করা সম্ভব যাতে এটা একটা পূর্ণ সংখ্যা হয়? উত্তর হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না। 1.29কে তুমি কী দিয়ে গুণ করবা? 2 দিয়ে গুণ করলেও হয় না, 3 দিয়ে গুণ করলে না, 4 দিয়ে গুণ করলেও কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয় না। ঠিক আছে, 1.29কে যদি 5 দিয়ে গুণ করি তাও আমি মানে স্যাটিসফ্যাক্টরি কিছু পাচ্ছি না। তো আমি যেটা করব, আমি এটাকে ধরে নিব যে এটার কোনো অ্যান্সার নাই। ঠিক আছে, সো এটার পিছনে সময় নষ্ট করে আর লাভ নাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অ্যালুমিনিয়াম নাইট্রেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে ওয়াই আর নাইট্রোজেন নাইট্রেট তৈরি, সোডিয়াম নাইট্রেট তৈরি হয়।
তারপর বলছে বিক্রিয়াটিতে এ এর মান কত, এর মান বের করতে হবে। সো এর মান বের করার জন্য আসলে তোমাকে এখানে বিক্রিয়াটাকে সমতা করতে হবে। তা চলো আমরা সেটা ট্রাই করি। অ্যালুমিনিয়াম নাইট্রেট, দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট লিখছি, ফাইন। সোডিয়াম হাইড্রোক্সাইডও লিখো, তারপরে ওয়াই তৈরি হবে আর হচ্ছে সোডিয়াম নাইট্রেট তৈরি হবে। তাহলে সোডিয়াম নাইট্রেটটা আগে লেখো আর ওয়াইটা তুমি পরে লেখো। তাহলে তুমি এখানে একটা জিনিস রিয়েলাইজ করতেছো যে এই সোডিয়ামের সাথে এই নাইট্রেটটা বিক্রিয়া করছে আর অ্যালুমিনিয়ামের সাথে এই হাইড্রোক্সাইডটা বিক্রিয়া করবে। আমরা চলো এখানে একটু লিখি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আচ্ছা এটাকে আবার একটু সুন্দর করে লিখি, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এখন মাইগ্রেশনস খেয়াল করো, এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা, এদিকে অ্যালুমিনিয়াম আছে হচ্ছে একটা, এদিকেও একটা, ঠিক আছে। এদিকে সোডিয়াম আছে একটা, এখানেও একটা, ঠিক আছে। এদিকে হাইড্রোক্সাইড আছে তোমার তিনটা, তাহলে এখানে কিন্তু হাইড্রোক্সাইড মাত্র একটা, সো এটা হইল না। তাহলে একটা কাজ করি, আমরা তিনটা দিয়ে গুণ করি, তাতে সোডিয়ামের সংখ্যা বেড়ে গেছে, তিনটা সোডিয়াম হয়ে গেছে। তাহলে একটা কাজ করি, এখানে 3 দিয়ে তোমার গুণ করি, তাহলে এখানেও 3টা সোডিয়াম হয়ে গেল। আর দেখো এখানে নাইট্রেট আছে 3টা, এখানেও নাইট্রেট আছে 3টা, তার মানে এখন কিন্তু ব্যালেন্স হয়েছে। সুতরাং এটার এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 3। আশা করি বুঝতে পারতেছো। তো এটার উত্তর হচ্ছে হবে গ। ওকে, সো মাই স্টুডেন্টস, এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে উৎপন্ন ওয়াই যৌগটি, দেখো একটু আগে আমরা ওয়াই যৌগটি কি সেটা দেখাইছি, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ওয়াই যৌগটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, রাইট। এই ওয়াই যৌগটা সম্পর্কে তোমাকে কিছু কোয়েশ্চেন ওরা করতে চাচ্ছে, যে উৎপন্ন ওয়াই যৌগটা সম্পর্কে প্রশ্ন। এটি ক্ষারক ধর্ম রয়েছে। আচ্ছা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কি ক্ষারক ধর্ম রয়েছে? হ্যাঁ, এটা কি একটি ক্ষারীয় হাইড্রোক্সাইড? উত্তর হচ্ছে ইয়েস, এটার ক্ষারক ধর্ম রয়েছে, এটি একটি ক্ষারীয় হাইড্রোক্সাইড, প্রথমটা ঠিক আছে। এটির বর্ণহীন অদক্ষেপ পড়ে? উত্তর হচ্ছে না, এটার সাথে বর্ণহীন অদক্ষেপের কোনো সম্পর্ক নাই। আর ওষুধ শিল্পে ইয়েস, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। সুতরাং এটার উত্তর কিন্তু আসলে হবে খ, 16 নম্বরের উত্তর হবে খ, কারণ মাঝখানেরটা কিন্তু হয় না, এছাড়া বাকি উপরের আর নিচেরটা হয়। 17 নম্বর প্রশ্ন, নিচের কোনটির আন্ত আণবিক শক্তি সবচেয়ে বেশি? কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? এটা আসলে ডিপেন্ড করে নিচের কোনটা আসলে কঠিন বস্তু। দেখো হাইড্রোজেন কিন্তু একটা একটা গ্যাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও একটা গ্যাস, অক্সিজেন নিজেও একটা গ্যাস, নাইট্রোজেন নিজেও একটা গ্যাস। তো এই সবগুলার মাঝখানে আমরা আসলে এটা চিন্তা করতে পারি যে এগুলো তো একেবারে গ্যাস, 100% নিশ্চিত গ্যাস, কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এটা তরল অবস্থাতেও পাওয়া সম্ভব, তাই না? এটা তরল অবস্থাতে পাওয়া যায়। সো উত্তর হবে হচ্ছে গ। সো হাইড্রোক্লোরিক অ্যাসিড এমনিতে রুম টেম্পারেচারে, মানে আমাদের যে রুমে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু এমনিতে গ্যাস, কিন্তু যদি তুমি সেটার সাথে পানিকে মিক্সড করো, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে যদি তুমি আসলে দ্রবীভূত করো, তাহলে সেটা কিন্তু সেক্ষেত্রে সেটা লিকুইড স্টেটে চলে যায়। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হলে বিক্রিয়কগুলোর বন্ধন ভাঙে? ইয়াস, রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হলে যেগুলো বিক্রিয়ক তাদের কিন্তু বন্ধন ভেঙে যায়। উৎপাদগুলোর নতুন বন্ধন তৈরি হয়। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া তৈরি হলে তুমি তখন ধরো এ আর বি যুক্ত হয়ে তুমি পাইছো ধরো যে সি আর ডি, ধরো কথার কথা, তাহলে এগুলার বন্ধন ভাঙবে, এগুলো হচ্ছে বিক্রিয়ক, এগুলার হচ্ছে বন্ধন গড়বে, এগুলো হচ্ছে উৎপাদ। তারপর হচ্ছে তাপশক্তির পরিবর্তন হয়। ইয়াস, তিনটাই আসলে আমার কাছে কারেক্ট মনে হচ্ছে। সুতরাং 18 নাম্বারটার যে উত্তর সেটা কিন্তু আসলে হবে ঘ। এর পরের প্রশ্নে আমাদেরকে বলছে যে এ যে যৌগটা আছে এই যৌগটার নাম কি? তো এই বিক্রিয়াটা আসলে খুবই বিখ্যাত একটা বিক্রিয়া। এই যৌগটার নাম হচ্ছে আসলে তোমার নাইট্রিক অ্যাসিড, এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। সো এই এর জায়গায় তুমি এখানে HNO3 এটা বসায় দিবা। নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়াটাই হচ্ছে আসলে এটা। সো আশা করি বুঝতে পারতেছো যে এটা খুব বিখ্যাত একটা বিক্রিয়া। এমনিতেও এই বিক্রিয়া তোমার মুখস্থ রাখা উচিত, কারণ নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির বিক্রিয়া কিন্তু এটা। সো সেক্ষেত্রে তুমি এই বিক্রিয়াটাকে ইউজ করতে পারো। এরপর দেখো লবণের ঋণাত্মক আয়নকে কি বলে? আচ্ছা, লবণ হিসাবে আমরা একটা এক্সাম্পল নিতে পারি, ধরো সোডিয়াম ক্লোরাইড যদি নেই, সো এটার হচ্ছে একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। এই ঋণাত্মক যে পোর্শনটা এটাকে আমরা সহজ কথা এটা হচ্ছে অম্লীয় মূলক, ঠিক আছে। তো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো স্যার এটা কিভাবে আপনি বুঝছেন এটা অম্লীয় মূলক? সেটার উত্তরটা হচ্ছে ভাই এটা
আসছে কোথা থেকে? এটা একটা অম্ল থেকে আসছে, HCl থেকে আসছে। আমি যদি একটু তোমাকে দেখাই যে সোডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করো তাহলে তুমি পাবা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে তুমি একটু খেয়াল করো, তোমার এই ক্লোরিনটা আসছে একটা অ্যাসিড থেকে, একটা অম্ল থেকে, আর সোডিয়ামটা আসছে একটা ক্ষার থেকে। সেজন্য সোডিয়াম প্লাসটাকে তুমি বলবা একটা ক্ষারীয় মূলক, আর ক্লোরিন মাইনাসকে বলবা একটা অম্লীয় মূলক। আশা করি এগুলো তুমি বুঝতে পারতেছো, ঠিক আছে? আশা করি তুমি এটা পারবা ইনশাল্লাহ। এর পরের প্রশ্নতে আমরা যাচ্ছি, 21 নম্বর প্রশ্ন। লেড অক্সাইডের সংকেত কী? লেড অক্সাইড, ডিয়ার স্টুডেন্টস, লেড আমরা নিলাম আর অক্সিজেন আমরা নিলাম। এবার এটার সংকেত আসলে বোঝার জন্য দেখতে হবে যে লেডের যোজনী কত। লেডের দুই ধরনের যোজনী হয়, একটা হচ্ছে লেডের যোজনী হয় 2, আর একটা হচ্ছে লেডের যোজনী হবে হচ্ছে 4। তো যদি লেডের যোজনী 2 তুমি ইউজ করো তাহলে এখানে আমি লিখবো হচ্ছে, ধরো একটা 2 লিখলাম, হ্যাঁ এখানে একটা 2 লিখলাম। আর অক্সিজেনের যোজনীও 2, অক্সিজেন যোজনী 2 সেটা লেডের কাছে আসবে, আর লেডের যোজনী 2 যাবে অক্সিজেনের কাছে। এই 2 আর 2 কাটা, সেজন্য এটা হবে লেড অক্সাইড। তো এখানে তোমাদের কিন্তু ইঙ্গিত দিয়ে দিছে এই যে লেড 2, যদি লেড এটা 4 লিখতো, এভাবে যদি লেড লিখে ব্র্যাকেটে যদি এভাবে 4 দিত, ঠিক আছে, তখন কিন্তু খেলাটা অন্যরকম হতো। তখন আমরা লিখতাম লেড অক্সাইড, তখন দেখো অক্সিজেনের যোজনী 2 আসবে এখানে, আর লেডের তোমার 4 যাবে এখানে, ঠিক আছে? সো তখন কিন্তু আমরা এটাকে সংক্ষিপ্ত করলে, যেহেতু এই 2 দিয়ে 2 রে কাটা দিলে এখানে 2 থাকে, তাহলে এটা হয়ে যেত তোমার এরকম। সো আমাদের এই কোশ্চেন অ্যান্সার হচ্ছে ক। পরবর্তী প্রশ্ন হচ্ছে ডুরালুমিন কি? ডুরালুমিন আসলে কপার 4% নাকি সংকর ধাতু নাকি টিন 10%? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। আমরা এটার উত্তরটা জানার আগে এগুলো কিছু রিমুভ করে দিই, দাঁড়াও। তো ভাই এটা একটা জ্ঞানমূলক টাইপের আসলে প্রশ্নই বলতে পারো, যদিও এটা বহুপদী সমতা সুযোগ দিছে, কারণ উত্তর কিন্তু মুখস্থ তোমার না থাকলে তুমি এটা পারবা না। ডুরালুমিনের কপার 4% থাকে, আর এটা একটা সংকর ধাতু, সো উত্তর ক আর খ হবে। টিন 10%, এটা সঠিক না। তারপর দেখো ন্যাপথলিন যৌগে কার্বনের সংখ্যা কয়টি? তো ন্যাপথলিন যৌগে কার্বনের সংখ্যা হচ্ছে আমাদের 10টি। আমরা যদি আসলে ন্যাপথলিন যৌগটা একটু আঁকি, ন্যাপথলিনে কালারটা নিলাম লাল, 2টা বেঞ্জিন চক্র থাকে এভাবে, পাশাপাশি 2টা বেঞ্জিন চক্র থাকে। আরেকটা ধরো আমি হলুদ নিচ্ছি, হলুদ নেওয়ার কোনো বিশেষ কারণ নাই, জাস্ট একটা থেকে আরেকটাকে আলাদা করা আর কি, নাথিং এলস। ওকে, সো এবার আমি লেটসে আমি একটা ডিফারেন্ট কালার নেই, আমি নিলাম হচ্ছে লেটসে একটু পিঙ্কিশ কালার। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। তাহলে এবার চলো গণি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে কি কার্বনের সংখ্যা কয়টা হইলো? 10টা হইলো। তো আশা করি বুঝতে পারতেছো যে এটা কতটা সহজ, মানে তুমি যদি বেঞ্জিনের যৌগ জানো তাহলে এটা বের করা। এটা অবশ্য আরেকভাবে বের করা যায়, যেটা তোমাদের বইয়ের আন্ডারে পড়ে না, কিন্তু তোমাকে একটু দেখিয়ে দিতে পারি। সেটা হচ্ছে হাকেল তত্ত্ব অনুযায়ী 4n+2, আচ্ছা এটা এটা দরকার নেই আপাতত, কারণ তোমাদের যেহেতু সিলেবাসে এটার অন্তর্গত যথাসম্ভব না। আচ্ছা, এরপরে হচ্ছে ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন আছে? ইথাইনের ত্রিবন্ধনে কয়টি ইলেকট্রন আছে? তো এটার উত্তর আসলে মুখস্থই বলা যায় যে 6টি। ইথাইনের ত্রিবন্ধন, ইথাইন হচ্ছে সংকেত এরকম, এক একটা বন্ধনে ইলেকট্রন 2টা, তাহলে 3টা বন্ধনে ইলেকট্রন হচ্ছে 6টা। ট্যানারি কীটনাশকের সাথে কোন ধরনের ধাতুটি অবমুক্ত হয়? এটা ভাই মুখস্থের বিষয়, আসলে তোমাদের বইতে দেওয়া আছে এটা। এটা হচ্ছে তোমার মার্কারি, ঠিক আছে? মার্কারি বা বাংলায় এটাকে পারদ বলে, পরীক্ষায় আবার পারদও আসতে পারে। ট্যানারি বা কীটনাশকের সাথে যেই ধাতুটা অবমুক্ত বা কীটনাশকের সাথে যেই ধাতুটা হচ্ছে নির্গত হয় সেটা হচ্ছে তোমার মার্কারি। সো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমার এটা থেকে উপকার হবে ইনশাল্লাহ। তুমি এই পুরো কোয়েশ্চেনটা যদি সমাধান করো, আশা করা যায় তুমি অনেক কিছু শিখতে পারবে। অনেক কিছু শিখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তী ভিডিওগুলো যাতে তুমি পেয়ে যাও।